জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারের আলফালা মিলনায়তনে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের ৩ দিনব্যাপী শিক্ষা শিবিরে এই আহ্বান জানান তিনি। এ সময় ভারতের মুসলমানরা নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, তারা জানমাল, ইজ্জত ও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। শফিকুর রহমান আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিমরা সব সময় লড়াই করে যাচ্ছেন এবং তাদের রক্ত দিতে হচ্ছে। জামাত কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, নীতি, নৈতিকতা ও আল্লাহর কাছে যে জবাবদিহিতা রয়েছে তা দৃষ্টান্তমূলক বলেও মন্তব্য করেন তিনি। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ ৩ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের ব্যানারে সংগঠনটি ৩ সদস্য ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্তে ডিবির সাইবার টিমকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। মনির হোসেন, তপুর রিপোর্ট। জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আবারও আলোচনায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছাত্র জনতার আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে অনেকে। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম, যার সার্বিক তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা। মেহের আফরোজ শাওন সে কিনা সিডিআই লিখেছে ফেসবুক পোস্ট দিয়ে এবং জুলাইকে কটাক্ষ করেছে। একই সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি জুলাইকে কটাক্ষ করে, শহীদদের কটাক্ষ করে তিনি ফেসবুক ভিডিও বার্তায় বলেছেন, বর্তমান সুপারস্টার সাকিব খানও নাকি এত সুন্দর অভিনয় করতে পারে না, যে অভিনয়টা জুলাই যোদ্ধারা নাকি করেছে। পুলিশ জানায় অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় এর তদন্তের ভার ডিবির সাইবার বিভাগকে দেওয়া হয়েছে। সাধারণ ডায়েরি হয়েছে শাহবাগ থানায় এই সংক্রান্তে, এবং অফিসের ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা বিস্তারিত তদন্তের জন্য ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবিতে পাঠানো হয়েছে। থানার সাধারণ ডায়েরি থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে অভিযুক্তরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাংলাদেশ আগামী দিনে বিশ্বের বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে দেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আগামী 2 বছরের মধ্যেই দেশের অর্থনীতি আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। সারা বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। চট্টগ্রামকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য। সেটার বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে। লোকসানি শিল্প কারখানাগুলোকে বেসরকারীকরণের পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমেদ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি বিতর্ক প্রতিযোগিতায় একথা জানান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল ঢাকা কলেজ। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আপনার যখন শ্রমবাজার উন্মুক্ত হয়, আপনার রেমিটেন্স আসে, আপনার রিজার্ভ স্ট্রং হয়, এই গভীর সংকট কাটিয়ে ওঠা একটা অবাস্তব সত্য আর কিছু নেই মানুষগুলো।
বিতর্কের মূল্যায়ন পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি। গত 2 বছরের প্রায় 5 শতাধিকের মতো ছোট বড় শিল্প কারখানা বন্ধ হয়েছে, প্রায় 1.5 লক্ষর মতো শ্রমিক সেখানে বেকার হয়ে গিয়েছে। আমরা দেখেছি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত যে সমস্যা, সেই সমস্যার কারণের জন্য ফ্যাক্টরি মালিকরা তাদের ফ্যাক্টরি চালু করতে পারেনি। আমরা বিনিয়োগ না বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বাজেট বাস্তবায়ন বলি সেটি কিন্তু আমরা করতে আমাদেরকে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। পুঁজিবাজার জাগ্রত করার পাশাপাশি ব্যাংকিং খাতকে চাঙ্গা করে দেশি বিদেশি বিনিয়োগ টানা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমেদ। যে ইকোনমিতে মিডল ক্লাস দুর্বল থাকে, আপার মিডল ক্লাস আরো বেশি দুর্বল থাকে, সেই ইকোনমি সামনে এগোয় না, কারণ ক্যাপিটাল ফরমেশনে মিডল ক্লাস আবার হায়ার মিডল ক্লাস এদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তারা বলেন, পদ্মা সেতুর মতো লাভজনক প্রকল্পে যেতে হবে, তবে পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের মতো অপরিকল্পিত মেগা প্রকল্প এড়িয়ে যাওয়ার পরামর্শ তাদের। ভূরাজনীতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে চীন এবং মালয়েশিয়া সফর বর্তমান সরকার প্রধান একটা গেম চেঞ্জার হিসেবে আমরা দেখতে চাই। আমরা পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরের মতো এরকম অতিরঞ্জিত যে প্রকল্পগুলো, এই ধরনের মেগা প্রকল্প সরকার যাতে কোনোভাবে হাত না বাড়ায়। আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের যে ফানুস তৈরি করা হয়েছিল, লুণ্ঠনের অর্থনীতি তৈরি করা হয়েছিল, সেটি আমাদেরকে বন্ধ করতে হবে। কথিত মেগা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্টের বিরুদ্ধে না, বাট আমাদের সাধ্যের মধ্যে থেকেই আমাদেরকে মেগা প্রজেক্ট ফাইন্যান্স করতে হবে। সেই যে লোনগুলো নেওয়া হলো, ইনক্লুডিং রূপপুর পারমাণবিক, সেগুলো পেমেন্ট শুরু হচ্ছে, বোথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। তখন হবে কি, আমাদের ওই যে দেনা মেটানো একটা ভীষণ কষ্ট দায় হয়ে যেতে পারে। সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ।